খলিলুর রহমান সাহেব, যাকে বিএনপি পদত্যাগের কথা বলেছে দুইজন উপদেষ্টার সাথে, তাকে টেকনোক্রেট কোটায় কোটায় মন্ত্রী এনেছে, তাহলে কি উনি ওখানে থেকে বিএনপির পারপাস সার্ভ করেছেন? এবং এই ভোট ইঞ্জিনিয়ারিং এর কথা তো দুই দলই বলতেছে, ওখানে ওনার সম্পৃক্ততা আছে কিনা। অভিনন্দন জানাই যে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন এবং একটা ভালো ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, তারা শপথ নিয়েছেন, অভিনন্দন তাদেরকে। পাশাপাশি তারা গণপরিষদের সদস্য হিসেবে যারা শপথ নিয়েছেন তাদেরকে অভিনন্দন। আর যারা নেননি, আমি জানি না তারা কোন পারপাসে, কিসের জন্য তারা ডিলে করতেছেন, বা তারা শপথের ব্যাপারে তারা রিলাক্টেন্ট, এই ব্যাপারে পাবলিকের কাছে তারা কি মেসেজ দিচ্ছেন আমি জানি না। বা তাদের শপথ না নেওয়ার কারণে পাবলিক কিভাবে উপকৃত হয়েছে, বা শপথ নিলে পাবলিক কিভাবে উপকৃত হতো না, অথবা জামাত শপথ নেওয়ার কারণে পাবলিকের মনে কি আসলো, অথবা জামাতও যদি শপথ না নিত তাহলে কি মেসেজ যেত। অর্থাৎ একটা জুলাই বিপ্লবের ফসল তো আজকের যেই শপথ বলেন, আর সরকার যেভাবে গঠিত হয়েছে আমি অভিনন্দন জানাই। আমি এই সরকারের ভিতর অনেককে জানি যাদের আসলে ত্যাগ তিতিক্ষা অপরিসীম, জেল জুলুম অনেক 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 কিছু। অনেকে আবার প্রশ্নের মধ্যেও থাকবেন, যেমন খলিলুর রহমান সাহেব, যাকে বিএনপি পদত্যাগের কথা বলেছে দুইজন উপদেষ্টার সাথে, তাকে টেকনোক্রেট কোটায় কোটায় মন্ত্রী এনেছে এবং বিভিন্ন কর্নার থেকে প্রশ্ন আসছে, তাহলে কি উনি ওখানে থেকে বিএনপির পারপাস সার্ভ করেছেন? এবং এই ভোট ইঞ্জিনিয়ারিং এর কথা তো দুই দলই বলতেছে, ওখানে ওনার সম্পৃক্ততা আছে কিনা, এই প্রশ্নগুলো উত্থাপন হবে। এই প্রশ্নের বাইরে একটা ডেডলক আমরা অতিক্রম করছি, একটা ডেডলককে আমরা পেছনে ফেলে একটা নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার আমরা পেয়েছি। আমি মনে করি যে এই এত 17 বছরের আন্দোলন সংগ্রাম অত্যাচার সহ্য করে যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, দায়িত্বে গেছেন, আমি মনে করি হুম। তারা এটাকে দায়িত্ব হিসেবে নেবেন, এবং ক্ষমতা 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 শব্দটা কোথাও ব্যবহার করবেন না, যাতে এই ক্ষমতাটা তাদের মস্তিষ্কে কন্ডিশনড হয়ে যায়, কন্ডিশনড হয়ে গিয়ে তারা কর্তৃত্ববাদী হয়ে যায়, অথরিটারিয়ান হয়ে যায়, এমনটি যাতে না হয়। তারা দায়িত্ব নিয়েছেন, দায়িত্বটা অনেক কঠিন। কারণ হুম। একটা 17 বছরের বাজে বন্দোবস্ত বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে, রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা সাংবিধানিক পোস্ট পজিশনে, অর্গানাইজেশনে, সাংবিধানিক প্রতিষ্ঠানে এটা গ্রথিত প্রথিত। এগুলো ওভারকাম করা চারটিখানি কথা না। আরেকটি সবচেয়ে হুম। বড়, ওনারা এমন সময় শপথটা নিলেন 2 দিন পরেই রোজা এবং 1 মাস পরেই ঈদ। এই রোজার সময় বাংলাদেশে যে ক্রাইসিস গুলো হয়, সেই ক্রাইসিস গুলো প্রথমে তাদেরকে মিট আপ করতে হবে। এবং এই মিট আপ শুধু করলেই হবে না, মানুষের যে ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতার ভিতরে এগুলাকে রাখা অত্যন্ত টাফ। আমি আশা করি নতুন সরকার যেই লোকগুলোকে দিয়ে সাজিয়েছে, অধিকাংশই এখানে বিপ্লবী চেতনার, অধিকাংশই এখানে আন্দোলন সংগ্রামের সারথি, অধিকাংশই জেল জুলুম বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে তারা রাজনৈতিক পোড়খা মানুষ, তারা জনগণের সাথে অনেক বছর ছিল, তাদের জনগণের পালস বুঝে, জনগণের নিডটাকে বুঝে, জনগণের যে এই আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে তারা কাজ করবেন, তাদের সর্বোচ্চটা দিয়েই কাজ করবেন। আর সবচেয়ে বড় জিনিস, জিয়াউর রহমানের দল হুম। তো ক্ষমতায় এসছে। জিয়াউর রহমানের সময় কিন্তু ওনার, জিয়াউর রহমান সাহেবের ভাইকে, শালাকে, তারপরে খালুকে, নানাকে কেউ জানতো না। এটা বলছি এই কারণে, আপনি দায়িত্বে গেছেন, আপনি যদি জিয়াউর রহমানকে ধারণ করেন তাহলে প্রথমে ওইটা বাদ দিয়ে দিতে হবে যে আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন, বন্ধু, ভাই বেড়াদার ঘুরঘুর করতে পারবে না। এক, জিয়াউর রহমান সাহেবকে যদি আপনি ধারণ করেন, তাহলে আপনি যেখানে যেখানে সফর করতে যাবেন, আপনি রুটি, আপনি ভাজি সবজি, অর্থাৎ অ্যাজ সিম্পল অ্যাজ, রুটির কথা আমি উদাহরণ দিচ্ছি, ভাত যে খাবেন না তা না, অ্যাজ সিম্পল অ্যাজ আপনি 200-300 লোকের বহন নিয়ে যাবেন, রাষ্ট্রীয় টাকা পয়সা নষ্ট করবেন, বা ওখানে ওখানে আপনি আপনি 300 লোক যদি ওখানে জমায়েত হয়, আপনার 3 ঘন্টা শ্রম ঘন্টা নষ্ট হবে, আপনি ওইদিকে খেয়াল রাখবেন। আরেকটা সততার কথা বলি, আমাদের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট থাকা অবস্থায় ওনার ছেলেকে আমেরিকা একটা ফোন কল করেছেন। উনি এই ফোন কল কিন্তু সরকারিভাবে পায়, বাধা না আইনে। এই ফোন কলের টাকা টিএনটি কে ডেকে উনি পরিশোধ করেছেন। হয়তো আপনি অতটুকু সৎ হতে পারবেন না বাংলাদেশের আসপেক্টে, কিন্তু এই উদাহরণগুলো আপনাদের সামনে থাকতে হবে, আপনাদের সামনে নিয়ে আপনাদের কাজ করতে হবে। আপনি বলেছেন যে এই আপনি প্রত্যাশা কি, প্রত্যাশা তো বহু। তার পাশাপাশি পার্লামেন্টটা কেমন হবে এবং আন্তর্জাতিক সম্পর্ক, বিশেষ করে ভারতের সাথে সম্পর্কটা একটা বড় চ্যালেঞ্জ। এটিকে সামনে কিভাবে মেনটেন করতে পারবে বলে মনে করেন? জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে কতটা সফল হবার মতো আহ আপনার কাছে মনে হয় তিনি করতে পারবেন?
আর বিরোধী দল হিসেবে জামাত ইসলাম রয়েছে, বা 11 দলের যারা রয়েছেন তাদের ভূমিকা কেমন হবে বলে মনে করেন? খুবই ছোট্ট পরিসরে যদি কয়েকটি লাইনে বলেন। প্রথম প্রশ্ন, আপনি পার্লামেন্ট কেমন হবে? পার্লামেন্ট ভালো হবে। দেখেন, বাংলাদেশে এই প্রথম এই পার্লামেন্টে 25 থেকে 30-এর ভিতর 15-20 জন কিন্তু সংসদ সদস্য আছেন। এরা কিন্তু ফ্রেশ, এরা মাত্র শুরু করেছে। এদেরকে দুর্নীতি গ্রাস করতে হলেও কিন্তু অনেক সময় লাগবে। যেই সময়টুকু তারা পাবে পার্লামেন্ট তারা জমিয়ে রাখবে, মাতিয়ে রাখবে, এবং এখানে জুলাই আন্দোলনের সেনাপতিরাও আছেন। তো সুতরাং আমি মনে করি এই পার্লামেন্ট একটি উপভোগ্য পার্লামেন্ট হবে, কনস্ট্রাকটিভ আলাপ আলোচনার পার্লামেন্ট হবে, এবং যেই ল গুলা ব্যাকডেটেড, ব্যাড ল, ওগুলা নিয়ে ডিসকাশন হবে। ওগুলার থেকে বেরিয়ে এসে নতুন ল ফর দ্য পিপলের জন্য, পিপলের স্বস্তির জন্য বিভিন্ন ল আছে, আপনি সেই ল গুলাকে নতুন করে করার জন্য ওরা হাত দিবে। তারপর সংবিধান রিফর্মের বিষয়টা সবচেয়ে বড় জিনিস। সেক্ষেত্রে গবেষণার বিষয় আছে, পড়ালেখার বিষয় আছে। এখানে অনেক আইনজ্ঞ গেছে, ইভেন আমাদের সুপ্রিম কোর্টের 5 জন আইনজীবী তো মন্ত্রী হয়েছেন, এবং ক্যাপাবল আইনমন্ত্রী সাহেব তো অনেক ক্যাপাবল। আমি মনে করি ওনার সাথে আমাদের দীর্ঘদিনের আইনাঙ্গনে পথ চলা দেখা, ওনার জ্ঞান বিদ্যা বুদ্ধি নিয়ে তো কোনো প্রশ্ন নেই, অনেক জানা। আইনমন্ত্রী কে হয়েছে? আমাদের ইশতিয়াক সাহেবের সাথে ছিলেন উনি, আসাদুজ্জামান সাহেব অ্যাটর্নি জেনারেল ছিলেন, এবং ওনার মেধা প্রজ্ঞা, যেহেতু উনি এই অঙ্গনেই একদম ছোট থেকে একদম পেশা জীবন শুরু করেছেন এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন, অ্যাটর্নি জেনারেল অভিজ্ঞতা সম্পন্ন। আমি মনে করি একটা ভালো কিছু আমরা আশা করব, আশা করতেই পারি, উনি যেই মাপের বা যেই আদলে যেইভাবে যাই হোক। আর এরপরে আপনি প্রশ্ন করেছেন পার্লামেন্টে জামাতের ভূমিকা। আপনি আমাকে প্রশ্নটা একটু ইয়ে করে আমি দিয়ে। জামাতের ভূমিকার চেয়ে বড় আমি বলতে চাচ্ছি বিরোধী দলের ভূমিকা যারা রয়েছেন তাদেরকে। বিরোধী দলের কারণ যে শুধুমাত্র জামাত ইসলাম না, বিরোধী দলে তো আরো আমি কয়েকটি বলি দল আছে 11 তাদের সাথে। 11 দলীয় জোটে বিরোধী দলে যারা থাকবেন তাদের ভূমিকা তো আমরা গত জীবনে বিরোধী দলের ভূমিকা যেভাবে দেখেছি ওটা তো আমরা দেখতে চাই না। এবং হুম। জুলাই বন্দোবস্ত, নতুন বন্দোবস্তে আমরা বলেই দিয়েছি পরিষ্কার ভাবে ওই বন্দোবস্ত আর থাকা উচিত না। আপনি যেন তেন বিষয় নিয়ে আপনি সংসদে হাউকাউ করবেন, ওয়াক আউট করবেন, একদম যেটা পাবলিকের ইন্টারেস্টের সাথে সম্পৃক্ত না সেটি নিয়ে অযথা সময় করবে না এই বিরোধী দল। আমি মনে করি এই বিরোধী দল সরকারের যৌক্তিক সমালোচনা করবে, সরকার যাতে আগ্রাসনে যাতে মনস্তাত্ত্বিক ভাবে ওইদিকে ধাবিত না হয়, অথরিটারিয়ান যাতে না হয়, যাতে যাতে ওই যে স্বৈরাচারী অথবা ফ্যাসিজমের মনোভাবে যাতে তারা ডেভেলপ না করে, সেখানে বাদ দেওয়ার জন্য তাদের ভূমিকা সবচেয়ে বড়। এবং এই ভূমিকা পালন করার জন্য এই বিরোধী দলের ওনারা যে এখন বিভিন্ন কমিটি মন্ত্রণালয়ের চেয়ারম্যান হবেন, সেখানে ওনারা কিন্তু অনেক দায়িত্ব পালন করবেন। আর আরেকটা জিনিস এনসিপি যে ছায়া মন্ত্রিসভার কথা বলেছে বা বিরোধী দল যে বলছে, এটা খুবই দরকার। কারণ প্রত্যেকটা মিনিস্ট্রির আন্ডারে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে তার কাজ রিসার্চ করে বের করা কোন কাজটা ডেট্রিমেন্টাল টু দ্য সিটিজেন, কোন কাজটা দুর্নীতিকে প্রশ্রয় দেয়, এবং কোন কাজটা আমাদের দেশের এই যে বাজে বন্দোবস্তকে আবার পুনরুজ্জীবিত করে, সেইগুলাকে প্রটেক্ট করার জন্য, সেগুলাকে বাধা দেওয়ার জন্য, বন্ধ করার জন্য, থামানোর জন্য তাদের বড় ভূমিকা। আমি মনে করি সরকার থেকেও ছায়া মন্ত্রিসভা বলেন, বিরোধী দলের অন্যান্য যে যে আছে পদ পদবি, ইভেন ডেপুটি স্পিকার যেহেতু বিরোধী দল থেকে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আমি মনে করি এটা একটা ব্যালেন্স সংসদ হবে। এবং এই সংসদে আর সবচেয়ে বড় কথা, আমাদের 1.5-2 বছর আগে জুলাইয়ের মতো একটা ঘটনা, অনেক শক্তিশালী একটা সরকার পতন হয়েছে, এটাও সরকার আমি মনে করি মাথায় রাখবেন। আর তারেক সাহেব সবচেয়ে বড় সাফারাত, তো উনি ওনার দল সাফারাত, তো সুতরাং ওনারা যদি যেই আদলে সাফারিংস এর শিকার হয়েছেন যেই কর্মকাণ্ডে, সেই কর্মকাণ্ডে ওনারা যাবেন না বলে আমি মনে করি, আমি বিশ্বাস করি। কারণ গত জীবনেও এরকম ক্ষমতার লোক দেখেছি, তারা এখন কারাগারে মৃত্যুদণ্ড নিয়ে আছে, যাবজ্জীবন নিয়ে আছে, ভবিষ্যতে আরো অনেকের যাবজ্জীবন হবে, মৃত্যুদণ্ড হবে। এই এক্সাম্পল গুলো শুধু মনে করিয়ে দেওয়া বারবার সংসদে আলোচনার মাধ্যমে, ডিবেটের মাধ্যমে, কনস্ট্রাকটিভ কর্মকাণ্ডের মাধ্যমে যদি মনে করিয়ে দিয়ে যদি আমরা সামনের দিকে এগোই, তাহলে আমি মনে করি এই পার্লামেন্টের মতো পার্লামেন্ট আমরা গত জীবনে দেখিনি। ভবিষ্যতে হয়তো আরো ভালো পাবো, কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগটা আমরা কাজে লাগাবে বলে বিরোধী দল আমি মনে করি। আর আরেকটা কথা বলি, জি। সরকারি বিএনপির জি। সামনে যে 38 দফা, বিএনপির সামনে যে ফ্যামিলি কার্ড, বিএনপির সামনে যে সুশাসন, হুম। এটিকে চেক ব্যাক করার জন্য
আমি মনে করি অনেক দায়িত্ব আছে। তারেক সাহেবের যে উপদেষ্টা পরিষদ করেছেন, ওখানেও কিন্তু পোড় খাওয়া লোক, এবং উপদেষ্টা পরিষদেও ওখানে পণ্ডিত ব্যক্তি আছেন। ওখানে ডক্টর জাহিদ বিএনপি কে অনেক ভালো সার্ভ করেছেন, ভালো পড়ালেখা জানা। আমি আশা করি কনস্ট্রাকটিভ পরামর্শের মাধ্যমে তারেক সাহেবকে রাইট ট্র্যাকে রাখবেন, এবং তারেক সাহেব যে একটু অনেক পরিবর্তন হয়েছে তারেক সাহেবের ব্যাপারে, যে কথাগুলো বাজারে ছিল টিল, ওগুলা আমি মনে করি তারেক সাহেব অনেকগুলা থেকে উনি বেরিয়ে এসেছেন। এবং ওনার যে ইমেজটা জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, সেই ক্ষেত্রে ওনার কঠিন পরীক্ষা সামনে। অর্থাৎ উনি বলছেন খাল খননের কথা, কত কোটি গাছের কথা, এগুলো যদি কার্যকর করা যায় তাহলে বাংলাদেশ তো ধন্যবাদ আপনাকে। জি, সত্যি আপনি ভালো মনে একটা করছেন যে দেশ হবে। আর তাদের ভীষণটা হওয়া উচিত যে আমি বলিনি, আমি তাদের শুভকামনা চাচ্ছি। এই প্রথম দিন শুরু করলো, আমরা অন্তত 6 মাস ব্রিদিং স্পেস আমাদের সবারই তাদেরকে দেওয়া দেওয়া উচিত। মনে করি। জি, এবং আমি মনে করি তারা কোনো নতুন কিছু ইনভাইট করবে না গভর্নমেন্ট, যেমন আজকে শপথ না নিয়ে তারা একটা কেওয়াজ ইনভাইট করেছে, তারা একটা শঙ্কার জায়গায় ইনভাইট করেছে, এটা না করলেও পারতো। এই ধরনের কিছু যদি তারা নিজেরা ইনভাইট করে, তাহলে সাফারিংস পুরা দেশের জনগণের হবে। আশা করি সেদিকে তারা যাবেন না।